আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কিভাবে অমূলদ সংখ্যা বের করতে হয়। অমূলদ সংখ্যার যে দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক থাকে, সেই অঙ্কগুলো আমরা কিভাবে বের করতে পারি সেই জিনিসটা আমরা শিখে নেব। ধরো সাপোজ আমরা জানি রুটের ভিতরে, এই রুটের ভিতরে যদি কোনো ধরনের পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা থাকে তাহলে সেটাকে অমূলদ সংখ্যা বলতাম। যেরকম রুট 2 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ রুট 2 এটা কিন্তু অমূলদ সংখ্যা। যেরকম রুট 10 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না, অর্থাৎ রুট 10 কিন্তু অমূলদ সংখ্যা। কিন্তু রুট ওভার 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? যে 1 এর স্কয়ার করলে কত হয় 1, 2 এর স্কয়ার করলে কত হয় 4, 3 এর স্কয়ার করলে কত হয় 9। তাহলে 9, 16, 25 এই সংখ্যাগুলো কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা। রুটের ভিতরে যদি কখনো দেখি এরকম পূর্ণবর্গ সংখ্যা তাহলে বলবো এটা কি মূলদ সংখ্যা, কিন্তু যদি এরকম দেখি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে সেটা বুঝবো কি এটা অমূলদ সংখ্যা। এখন এই অমূলদ সংখ্যার দশমিকের পরে কি আমাদের অঙ্কগুলো চলতেই থাকে কিন্তু কোনোটা রিপিট করে না। এখন এই মানগুলো কিভাবে আনা যায় সেই জিনিসটা আমরা দেখবো। তা আমরা দেখবো যে ভাগের সাহায্যে কিভাবে 2 কে বর্গমূল করা যায়। এই রুট 2 অর্থাৎ 2 কে বর্গমূল করব কিভাবে এই ভাগের সাহায্যে, সেই জিনিসটা আমরা এখন শিখে নিব। তাহলে 2 কে আমরা ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল করা যায় সেটা আমরা যদি দেখি, সেটার জন্য আমরা কি করলাম, প্রথমে 2 লিখলাম। আচ্ছা, 2 এর পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো এই 2 এর আগে কিছু এবার শূন্য আছে, এদিক থেকে জোড়া করব। জোড়া করলে হচ্ছে আমাদের 0, 2। এখন এই 0, 2 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? আমরা জানি কি 1 এর বর্গমূল কোথায় 1 হয়, কিন্তু 2 এর বর্গমূল তো 4 হয়ে যায়, 4 তো 2 এর বেশি হয়, এজন্য আমরা কি 1ই নেব। তাহলে 1 নিলে এখানে আছে কত 1, তাহলে এটা বিয়োগ করলে আমাদের আসে কত 1। এখন কথা হচ্ছে কি, দেখো এই 1 এখানে যে ভাগফল আসবে সেই ভাগফলের দ্বিগুণ আমরা এখানে বসাই দেব, বসাইলে কত হবে 2। এখন এই যে পয়েন্টের পরে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো শূন্য আছে আমরা জানি। দেখুন এই শূন্যগুলো সবসময় কি আমরা জোড়ায় জোড়ায় কিন্তু কাউন্ট করবো, জোড়ায় জোড়ায়। তা আমরা কিন্তু অবশ্যই এরকম জোড়া জোড়া করবো। এই জোড়াগুলো তাহলে এখানে কি করবো, এই দুইটা তোমার আছে শূন্য নামাবো, আর এখানে যেহেতু পয়েন্টের পরে নামাইছি এই জন্য একটা পয়েন্ট দিয়ে দেবো এখানে আমরা। তো এবার দেখবো যে এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা আমরা এইখানটাতেও বসাবো। বসানোর পরে ওই সংখ্যাতে এই সংখ্যাটা গুণ করার পরে সে গুণফলটা এখানে লিখবো। অবশ্যই সেটা 100 থেকে ছোট হওয়া হয়। তাহলে সাপোজ আমি যদি এখানে 1 নিতাম তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমি 1 নিতাম, তো 1 দিয়ে 21 কে গুণ করতাম, গুণ করলে কি 21। এখন দেখো 21 এর থেকে বড় 2 দিয়েও তো যাইতো, তাই না? তা 2 দিয়ে করলেও কিন্তু হইতো, 3 দিয়ে করলেও কিন্তু হইতো। আমরা যদি দেখি মোটামুটি কত দিয়ে করলে কাছাকাছি যাবে সেটা যদি দেখি, সেটা 4 নিই, তো দেখো আমাদের 4 এখানেও নিতে হবে। তো দেখো এই 4 দিয়ে 24 কে গুণ করবো, 4 4 16 6, হাতে থাকে হচ্ছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 96, 100 কাছাকাছি চলে আসছে। দেখো এইবার আমরা এখানে 6 আছে কত, 10 হবে 4। আচ্ছা, এটা গেল। এইবার যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আগের মতোই সেম, এখানে আবার 2টা শূন্য নামাই দেবো এবং এই 4 এর মানে 14, এখানে হয়েছে কত 14। এখন কিন্তু ভালো করে বুঝো, পয়েন্টটা কিন্তু কাউন্ট করবো না, 1 আর 4 আছে, 1 আর 4 এর দ্বিগুণ হচ্ছে কত, 14 গুণী 28। এবার এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা আমরা এখানেও বসাবো, ঠিক আছে? তবে এবং সে আগের মতো এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে নিচে বসাবো। এখন যদি সাপোজ আমরা 1 নিতাম, 1 নিলে কত হইতো, এখানেও 1 নিতাম, তো 1 এর সাথে 281 গুণ করলে কি হইতো 281। এখন আমি ভাবছি 2 নিলে মনে হইতো, এখন দেখো 2 যদি নেই এখানেও 2 হবে, তখন এই 2 দিয়ে কিন্তু 282 কে গুণ করতে হবে। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর 1 5। দেখো 564 হয়ে গেছে। দেখো এটা থেকে কিন্তু বড় হয়ে গেছে, তো বড় হওয়া যাবে না, অর্থাৎ আমরা এখন কি নিব, এখানেও আমরা নিব 1 এবং এইখানে নিব 1 এবং 1 দিয়ে আমরা গুণ করে দিব। তো এই 281 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 281 হবে। এবার বিয়োগ করলে আমাদের এখানে আসবে হচ্ছে 9, হাতে থাকে হচ্ছে 1, অর্থাৎ 9 আছে কত 10 হবে, হাতে থাকে 1, আর এদিকে যদি আবার 1 চিন্তা করি তাহলে আমাদের হচ্ছে 3 আছে কত হলে 4 হবে 1, অর্থাৎ 119। এবার যে কাজটা করবে সেটা কি, আবারও এখানে 2টা শূন্য নামাই দিব, আর এখানে এই যে 141 এর দ্বিগুণ এখানে আমরা বসাই দিব। এবার 141 এর দ্বিগুণ বসালে হচ্ছে 2 8 2 282 হবে এখানে আমাদের। সিমিলারলি এখানে আমার এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটা আমরা এখানে নিব এবং এই সংখ্যার সাথে এই সংখ্যাটা গুণ করে নিচে বসাবো। তারপরে 1 2 3 4 আমরা কি করব, ক্যালকুলেটরের আগে এই রুট 2 করে নিব, করার পরে যে মানটা আসবে সেই মানটা দেখে দেখে আমরা বসালে আমাদের জন্য সব থেকে ইজি হবে। তো ধরো সাপোজ এরপর একটা মান আসবে সেটা হচ্ছে 4, তাহলে এখানে দেবো 4। এবার এই 4 দিয়ে এই সবগুলোকে 4 দিয়ে সবগুলোকে গুণ করতে, 4 4 16 6, হাত থেকে 1, 4 দুগুণে 8 আর 1 9, হাতে থাকে 1 না, 4 4টা 32, 32 এর 2, হাতে থাকে 3, 4 দুগুণে 6 আর 3 9। তাহলে এটা বিয়োগ করলে যেরকম আসবে, ধরো 4, তারপরে ধরো যে 9 আছে কত হলে হচ্ছে 10 আছে কত হলে 0 হবে, এটা 0 হয়ে যাচ্ছে, হাতে থাকে আমাদের 1, 3 আছে কত হলে 9 হবে 6, তারপরে আমাদের হাতে 1 থাকে না, 9 আছে কত হলে 11 হবে 2। তা দেখো আমাদের আবার কি হবে, কাজটা হচ্ছে কি, এই যে এখানে যে টোটাল সংখ্যাটা আসছে এই সংখ্যাটা দ্বিগুণ এখানে বসিয়ে দেওয়া। তাহলে 4 এর দ্বিগুণ করলে 8, 2 1 এর দ্বিগুণ করলে 2, 4 এর দ্বিগুণ করলে 8,
আবার 1 দিয়ে গুণ করলে 2। এবার এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা কি আমরা এখানেও বসাবো। তো এখানে এরকম একটা সংখ্যা আমরা চিন্তা করতে পারি, আরেকটা মান যদি নিই, ধরো সাপোজ আরেকটা মান নিলাম 2, তাহলে এখানে আমাদের কত নিতে হবে 2। আর আরেকটা কথা বলি, এখানে যদি 2টা করে 0 আমাদের নামাইছিলাম প্রথম থেকে, সেই 2টা করে 0 নামাইতে থাকবে। তো 2 দিয়ে গুণ করে দেবো আমরা, এই 2 দিয়ে 2 এর গুণ করলে 4, 2 দিয়ে 8 গুণ 8 দুগুণে 16, 6 হাতে থাকে হচ্ছে 1, 2 দিয়ে 2 এর গুণ করলে হচ্ছে 4, 4 এর 1 5, আবার 2 দিয়ে 8 এর গুণ 8 দুগুণে 16, 16 6 হাতে থাকে হচ্ছে 1, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে 5। এখন তুমি হয়তো ভাবতে পারো যে এটা 26, এটা 26 আর এটা শুধু 5, তাহলে এটা কিরকম হলো, বা 2,60,400 আর এটা মাত্র 56,500, তাহলে 3 নিলেই তো হইতো। কিন্তু 3 নিলে দেখো, 3 নিলে সংখ্যাটা কিন্তু অনেক বড় হয়ে যেত, এবং 3 দিয়ে যখন গুণ হইতো তখন কিন্তু এই জিনিসটা এই 26-এর থেকেও মানে এই 2,60,000 থেকে বেশি হয়ে যেত, এই জন্য 3 নেওয়া হয় নাই। তো দেখো তোমার হচ্ছে 4 আছে কত, 10 হবে, 6 হাতে থাকে 1, 7 আছে কত, 10 হবে, 3 হাতে থাকে 1, আমরা 6 আছে কত, 14 হবে, 8 হাতে থাকে হচ্ছে 1, সেই 1 এখানে আসবে, 7 আছে কত, 10 হবে, 7 আছে কত, 10 হবে, আমরা যদি বলি 3 হাতে থাকে 1, 6 আছে কত হলে 26 হবে, একবারে আমরা 20 বলে দিতে পারি। তো আবার কি হবে দেখো, এই পুরো যেটা আছে এটাকে এখানে দ্বিগুণটাকে আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে দ্বিগুণটা বসিয়ে দিব, তারপরে হচ্ছে এমন একটা অঙ্ক এখানে নিব, সেই অঙ্কটা আবার এখানেও নিব, নেওয়ার পর এটা দিয়ে গুণ করে নিচে বসে থাকবো। তো এরকম যদি আমরা ক্যালকুলেট করতে থাকি তাহলে সারাদিন চলতেই থাকবে, অর্থাৎ এরকম মানগুলো চলতেই থাকবে এবং কোনোটা কিন্তু রিপিট করতেছে না। অর্থাৎ এই যে √2 এর ক্যালকুলেশন করলে আসবে 1.41, তারপরে 42, তারপরে আমরা যদি ক্যালকুলেশন করি 135, এরকম চলতেই থাকবে। তাহলে এইটা দেখো, দশমিকের পরে কোনটা সংখ্যা চলতেই আছে, অর্থাৎ এটা অসীম কিন্তু কোনটা রিপিট করতেছে না, এর বলছে অসীম অনাবৃত। আর অসীম অনাবৃত ভগ্নাংশকে কি বলি আমরা, অমূলত সংখ্যা, অর্থাৎ √2 একটা অমূলত সংখ্যা। তো এইভাবে আমরা যে কোনো কিছুকে কিন্তু ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। দেখো আমি সিস্টেমটা আবার বলি, প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা নিব, নেওয়ার পরে এদিক থেকে জোড় করব, পয়েন্টের পরে এদিক থেকে 2টা করে জোড় করব, 2টা করে জোড় করলাম, 2 এর কাছাকাছি বর্গ সংখ্যা আছে কি 1, এই জন্য 1 নিলাম, 1 এর বর্গ করলে কত হয়, 1 হয়, সেটা লিখলাম এখানে, বিয়োগ করলে 1, এবারে পয়েন্টের পরে জোড়া জোড়া 0 নামাবো। তারপরে দেখো এমন একটা সংখ্যা, এই যে 1 লিখছি, 1 এর দ্বিগুণ এখানে বসাবো, এমন একটা সংখ্যা এখানে বসাবো যে সংখ্যাটা আবার এখানে বসাতে হবে, এবং এই সংখ্যা দিয়ে 2টাকে গুণ করে নিচে বসাতে হবে। 4 নিলাম, এখানেও 4 দিলাম, এই 4 24 96 দিলাম, তারপরে বিয়োগ করলে 4 হয়, ওই 2টা শূন্য আবার নামাই দিব। তারপরে দেখো এখানে হয়ে গেছে 14, 14 দুগুণী 28, এবং এমন একটা সংখ্যা এখানে বসাবো, সেই সংখ্যাটা এখানে বসাতে হবে, এবং এটা দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে, গুণ করে এটা হবে। তারপরে যে বিয়োগফল আসছে সেই বিয়োগফল আছে 119, এবং ওই 2টা শূন্য আবার নামাইছি, এবং এখানে যে হয়েছে আমাদের 141, সেটাকে ডবল করে 282। এবং দেখো এবার এরপরে কি, এখানে একটা 4 বসাইছি, এখানে একটা 4 বসাইছি, 4 দ্বারা এখানে যেটাকে গুণ করছি, গুণ করে যেটা হয়েছে এটা নিচে বসাইছি। দেখো এইটাকে যখন এটা বসাইছি, তারপরে বিয়োগ করে আমাদের আসছে এটা যে 2604, 2604 এর জন্য আবার সে 2টা 0 নামাইছি, তারপরে কিন্তু আবার 2 নামাই, এরকম ভাবে ক্যালকুলেশন করতেছি। তো একই নিয়মে বারবার করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। যে কোনো সংখ্যার কিন্তু আমরা বর্গমূল কিন্তু এভাবে সহজেই বের করে ফেলতে পারি। তো এই ছিল আমাদের যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করার, একদম ভাগফলের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা। তা আশা করি তোমাদের এই বাস্তব সংখ্যা রিলেটেড সকল সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবা। এরপরে যদি কোনো অঙ্ক সমস্যা থাকে বা কোনো সমস্যা মনে হয় কোনো সমাধান করতে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে কোন অঙ্কটা করে দিলে তোমাদের জন্য ভালো হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তা আজকে এই পর্যন্তই, সবাই আশা করি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।